হ্যালো, সম্মানিত দর্শক শ্রোতা, শুভ সন্ধ্যা। ইএসটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক খালেদা। হেমন্তের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের জন্য আমাদের অগরণ শুভেচ্ছা থাকলো। আমরা প্রতিদিন ঠিক এই সময়ে হাজির হই একটি অনুষ্ঠান নিয়ে। এই অনুষ্ঠানে আমরা নানা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যেমন শিল্প সাহিত্য, উন্নত বাংলাদেশ, পর্যটন, মনের আলো, আলোকিত মানুষ ইত্যাদি বিষয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পর্যটন শিল্পের তরুণ সমাজ। আমরা আজকের এই অনুষ্ঠানে পর্যটন শিল্পের তরুণ সমাজ বিষয়ে আলোচনা করার জন্য দুজন বরেণ্য ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন হচ্ছেন মারুফা হক, চেয়ারম্যান রোপ 4 এবং উনি কর্ণধার মিশন হিমালয়। আরেকজন হচ্ছেন ডক্টর কামরুল হাসান, সহযোগী অধ্যাপক, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি। আপনারা কষ্ট করে আমাদের এই এসটিভি অনুষ্ঠানে এসেছেন। এসটিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আজকের বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। আমাদের যে জিওগ্রাফিক্যাল ডিভিডেন্সে তরুণদের অধিকাংশ তরুণ, এই তরুণদের সঠিক পথে পরিচালনা করতে আমাদের আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সরকার পক্ষ থেকে এবং প্রাইভেট সেক্টর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আমাদের ডিজিটাল যুগে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক তরুণ সমাজ স্টাক হয়ে থাকে। সেক্ষেত্রে পর্যটন শিল্পে তরুণদের সম্পৃক্তকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তরুণরা যদি পর্যটন শিল্পে অবদান রাখে তাহলে একটা সামাজিক আন্দোলন তৈরি হবে। আমরা মারুফা হক থেকে তরুণদের পর্যটন শিল্পে সম্পৃক্তকরণ, অ্যাডভেঞ্চার বিষয়ে কাজ করা এবং ধূমপান এবং নেশা বিরোধী যে কর্মকাণ্ড রোপ 4 করছে এ বিষয়ে আমরা শুনবো। এবং কামরুল হাসান থেকে বাংলাদেশের পর্যটন শিল্প পরিকল্পনা, দক্ষ মানব সম্পদ এবং তরুণদের অংশগ্রহণ এসব বিষয় শুনবো। যেহেতু কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অনেক ছাত্রছাত্রী দক্ষ মানব সম্পদ তৈরি করছেন। আমি প্রথমে মারুফা আপাকে জিজ্ঞাসা করছি, মারুফা আপা আমাদেরকে বলবেন যে বাংলাদেশের তরুণ সমাজকে নিয়ে আপনি অনেক যাবৎ কাজ করছেন। এই যে তরুণ সমাজকে পর্যটনের সাথে সম্পৃক্তকরণ এবং তাদের সুস্থ সবল মানসিক গঠনের জন্য আপনি তাদেরকে বিভিন্ন ক্যাম্পিং করে থাকেন, বিভিন্ন জায়গায় নিয়ে যান। এইসব বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলুন, কারণ রোপ 4 এর কর্মকাণ্ড আমরা জানি যে অনেক জনপ্রিয় হচ্ছে এবং আপনি বিভিন্ন জায়গা থেকে খুব প্রশংসিত হচ্ছেন। মারুফ আপা, প্লিজ। আসসালামু আলাইকুম জিয়া ভাই এবং ডক্টর কামরুল। ইএসটিভি কে এবং জিয়া ভাইকে আবারও ধন্যবাদ আমাকে দ্বিতীয়বারের মতো আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। আপনি অলরেডি অনেক কিছু বলে ফেলেছেন। আমি জানি না আমি অথবা রোফর এখনো এত প্রশংসার যোগ্যতা আসলে অর্জন করেছি কিনা। আমাদের শুরু থেকেই ইচ্ছাটা ছিল যে আমরা আমাদের তরুণ সমাজকে সম্পৃক্ত করব। কারণ হচ্ছে আপনি আমাদের মিশন হিমালয়ের প্রপোজালে দেখেছেন যে আজকালকার আমাদের বাচ্চারা বেশিরভাগ সময় ব্যয় করে টিভি দেখে, তার চাইতে বেশি সময় ব্যয় করে আসলে মোবাইলে বিভিন্ন গেমস অথবা ইউটিউব। এবং হ্যাঁ, এই জিনিসগুলো আমি বলছি না এটা কোনো খারাপ দিক, এগুলো অবশ্যই ভালো দিক। কারণ জ্ঞান অর্জনের জন্য আসলে শুধু যে পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকলেই হবে তা না। আমাদেরকে বিভিন্ন রকম, এখন আসলে ইন্টারনেট আমাদেরকে অনেক কিছু অনেক সহজলভ্য করে দিয়েছে, বাট সবকিছুরই আসলে একটা সীমা আছে, একটা লিমিট আছে। তো যখন আসলে লিমিটের বাইরে যে আমাদের এই বাচ্চারা স্কুলের পড়ার ফাঁকে ফাঁকে অনেক বেশি গেমস করছে, অনেক বেশি টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, তো তারা কিন্তু আসলে বাইরে যেয়ে খেলাধুলা করা অথবা তাদের যে আসলে ফিজিক্যাল স্ট্রেংথটা কত বেশি আছে অথবা মানসিক শক্তি, একটা বিপদে পড়লে কিভাবে সার্ভাইভ করবে অথবা একটা একটা বৈরী পরিবেশে নিজেকে কিভাবে খাপ খাওয়াবে, অথবা যে জায়গাটার মধ্যে এমন কোনো সুযোগ সুবিধা নাই সেখানে তাকে বেঁচে থাকতে হবে 3-4 দিন 5 দিন, এই যে জ্ঞানগুলো এগুলো কিন্তু আসলে একটু চর্চা করলেই কেউ তার মধ্যে আয়ত্ত করতে পারে। কিন্তু তাকে আসলে সে রাস্তাটা দেখাতে হবে যে আসলে এই জিনিসটাও করা যায়। তো ওরকমই একটা উদ্দেশ্য থেকে আমাদের রোপ 4 তৈরি করা। এবং রোপ 4 এর শুরু থেকে আমরা চেয়েছি যে আসলে রোপ 4 শুরু করেছি আমি আর, আপনারা জানেন যে মহিউদ্দিন মাহি আমার সাথে রোপ 4 এর পার্টনার, যিনি একজন পর্বতারোহী। আমরা আসলে যাদেরকে এই অ্যাডভেঞ্চার এবং এই সেক্টরে ফলো করি
তারা আসলে সবাই অনেক বেশি সুস্থ জীবনযাপন করে। এখানে মানে ন্যূনতম ধূমপানেরও সুযোগটুকু নেই আসলে তাদের জীবনে। সো আমরা যেহেতু তাদেরকেই অনুসরণ করি, তাদেরই অনুসারী হিসাবে আমরাও রোগপুরের কার্যক্রম শুরু থেকে এভাবে রেখেছি যে আমাদের সাথে ন্যূনতম ভাবে একদিনের জন্য কোনো কর্মকাণ্ডে জড়িত হতে হলে সে যদি মানে একজন ধূমপায়ী হয়েও থাকেন, বাট আমাদের সাথে এসে ধূমপান তিনি করতে পারবেন না। তো এটা আসলে প্রথম দিকে অনেকের জন্য অনেক একটা কষ্টকর ছিল, কারণ অনেকে আসতে চাচ্ছিল, আসতে পারছিল না। কিন্তু এরপর যেটা হয়েছে আসলে ১-১.৫ বছরে আমরা রোগপুর থেকে বিভিন্ন যখন আমরা ক্যাম্পিং করলাম এবং পরে যখন আমরা মিশন হিমালয়ের মতো বড় একটা উদ্যোগ গ্রহণ করলাম, আমরা কিন্তু অনেককেই সেই লাইন থেকে সরিয়ে এনে আমাদের সাথে এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পেরেছি। তা আমি মনে করি আসলে রোগপুর এবং মিশন হিমালয়ের এটাই একটা অনেক বড় সফলতা যে যারা আসলে ধূমপান করে তারা মনে করে যে না এটা আমার দ্বারা ছাড়া সম্ভব না। কিন্তু তার সামনে যদি অনেক বড় একটা অনুপ্রেরণা, অনেক বড় একটা উদ্দেশ্য, অনেক বড় একটা ভালোবাসা তৈরি করে দেয়া যায়, তাহলে কিন্তু সে তখন বুঝতে পারে যে আমার জন্য আসলে এই ধূমপান অথবা অনেক বেশি টেকনোলজির সাথে লেগে থাকার চাইতেও আমার সামনে অনেক বড় একটা উদ্দেশ্য আছে যেটার জন্য আমাকে এটা ছেড়ে আসতে হবে। এবং যারা এটা ছেড়ে আসতে পেরেছে তারাই আমাদের সাথে আছে। আপনি জানেন যে রোগপুর থেকে আমরা একটা অ্যাডভেঞ্চার ক্লাব করেছি। আমাদের ক্লাবে এখন আমরা ২০ জন সদস্য। এর মধ্যে থেকে আমাদের কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ সদস্য আমাদের সাথে ধূমপান ছেড়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় সফলতা তাদেরকে একটা সুন্দর জীবনে অনুপ্রাণিত করা। এবং পাশাপাশি আপনি জানেন যে ঢাকার ভিতরে তো আসলে কোনো ক্যাম্পিং অথবা ওই ধরনের কার্যক্রম করা যায় না। এগুলো করার জন্য কিন্তু আমাদেরকে সেই পর্যটনের বিকাশের জন্য পর্যটনের বিকাশের অবদানের কাজটাই হচ্ছে যে আমরা চিটাগং যাচ্ছি, আমরা খাদিমনগর যাচ্ছি, আমরা খৈয়াছড়া যাচ্ছি, আমরা মেধাকচ্ছপিয়া যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি। তো এই জিনিসগুলোতে আমরা কার্যক্রম করছি। এই যে আমরা যাচ্ছি আমাদের মানে পরিবেশের কাছাকাছি আসছি। এই যে আমাদের যে এখন যারা নতুন প্রজন্ম ওদের পরিবেশের সাথে একটা সান্নিধ্যতা তৈরি হচ্ছে, পরিবেশের প্রতি মায়া ভালোবাসা তৈরি হচ্ছে। তো এই সবকিছু মিলে আসলে যে সুস্থ জীবনধারা এবং আমাদের পর্যটনের বিকাশ এগুলোর জন্যই রোগপুর আসলে একটু অল্প অল্প করে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ রিয়া ভাই। জি জি আপা, অনেকগুলা বিষয় আপনি এখানে অবতারণা করেছেন যে আসলে তরুণদের ভিতরে পরিবেশের প্রতি একটা তাদের একটা সক্ষতা, এছাড়া পরিবেশ সংরক্ষণে একটা সক্ষতা, তারপরে ধূমপান বিরুদ্ধে তাদের সুস্থ সবল দেহ, এছাড়া আপনারা তাদেরকে মিশন হিমালয় মানে পর্বত আরোহীর যে একটা চমৎকার অ্যাডভেঞ্চার একটা কি বলে যে ইনসেনটিভ দিচ্ছেন। হ্যাঁ, এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে পরবর্তী জানতে চাইবো, কারণ খুব গুরুত্বপূর্ণ বিষয়, আসলে খুব চার্মিং ইস্যু। ডক্টর কামরুল, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অনেক দিন যাবৎ মানে শিক্ষকতা করছেন। আপনার প্রচুর ছাত্রছাত্রী বের হয়েছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন শিক্ষকতা করছে। এই যে যারা বেরোচ্ছে এরা ইয়াং গ্রুপ, তারা আসলে পর্যটন পরিকল্পনায় মানে উন্নয়ন পরিকল্পনা কি অবদান রাখছে, এছাড়া স্কিল মানুষ ম্যান পাওয়ার হিসেবে তারা আসলে যে আমরা বেরোচ্ছে, তাদের সম্পর্কে আপনি বলুন, বা আপনার অবজেক্টিভ এবং তাদের সাথে সম্পৃক্ততা এই বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন, জনাব কামরুল। ধন্যবাদ প্রিয় সঞ্চালক জিয়াউল হক হাওলাদার। অনেক ধন্যবাদ, আপনি আমাকে এই অনুষ্ঠানে ইনভাইট করেছেন এবং আজকে অনুষ্ঠানের আলোচ্য বিষয়ের সাথে আসলে আমার ইন্টারেস্টের অনেক মিল আছে। তো হচ্ছে অনেক কিছু হয়তো বলার সুযোগ পাবো। আর হচ্ছে মুগ্ধ হয়ে শুনছিলাম হচ্ছে মারুফ হক খুব সুন্দর কতগুলো পজিটিভ অ্যাচিভমেন্ট তারা করেছে। চমৎকার, আসলে তরুণদেরকে উদ্বুদ্ধ করতে হবে সুস্থ লাইফ লিড করার জন্য। তো আমরা আসলে আমাদের ছাত্ররা চিরতরুণ, আসলে বলতে গেলে আসলে সজীব একেবারে। আমরা বিশ্ববিদ্যালয়ে এই পর্যায়ে আমরা মূলত 18 বছর থেকে 25 বছরের ছাত্রছাত্রী আমাদের বেশি হচ্ছে, হয়তো এইচএসসি শেষ করে 18 বছরের সময় 17-18 বছরে, তারপর হচ্ছে হয়তো গ্রাজুয়েশন মাস্টার শেষ করে ম্যাক্সিমাম 25 বছর, এখন তো 24-25 বছরে হয়। তো আপনার সেশন জাম যেহেতু নেই, তো যে কোশ্চেনটা জিজ্ঞেস করলেন, আসলে তরুণদের পর্যটন উন্নয়নে ভূমিকা রাখতে হলে তরুণদেরকে তাদের নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। মূলত আমরা যেটা দেখি যে তরুণদের মধ্যে একটা কমন প্রবণতা যে হচ্ছে পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে হবে, চাকরি খুঁজতে তারা চায়। তো চাকরি খোঁজা আসলে যে খারাপ কিছু তা না, কিন্তু তরুণদেরকে আরো উদ্যোক্তা হিসেবে আমরা আসলে দেখতে চাই। উদ্যোক্তা হিসেবে দেখলেই আস্তে আস্তে আমাদের পর্যটনটা ডেভেলপ করবে। বিশেষ করে আমাদের ছাত্রদেরকে আমরা অনেকটাই তাই দেখতে চাই যে যারা উদ্যোক্তা হিসেবে তাদের জন্য একটা আবির্ভাব বাজারে থাকে।
মূলত হয় কি যে আমাদের মার্কেটে এখন অনেকটা বেবি মানে ইনফ্যান্ট লেভেলে আছে। তো এখানে হয়তো একটা বিজনেস গ্রাজুয়েট হচ্ছে 5 বছর পড়াশোনা করে তার ডিজায়ার স্যালারিটা হয়তো মার্কেট থেকে পায় না। তো সেটা না পেলেও সে যদি উদ্যোক্তা হতে পারে কয়েক বছরের মধ্যে সে ভালো করতে পারে আসলে ব্যবসা। এবং আমরা খেয়াল করেছি আমাদের অনেক ছাত্র পড়াশোনা শেষ করে এবং পড়াশোনার মাঝামাঝি হচ্ছে গিয়ে তারা বিভিন্ন প্রথমে ইনফর্মালি ট্যুর অপারেশন শুরু করেছে, ইভেন মেয়েরাও। হয়তো একটা মেয়ে হচ্ছে গিয়ে বা তার বান্ধবী দুজনকে নিয়ে হয়তো একটা কত হচ্ছে গিয়ে একটা গ্রুপকে তারা সেন্ট মার্টিন নিয়ে গেল, এবং দেখা গেল যে একটা ভালো একটা টার্নওভার আসতেছে আসলে। এরকম ছোট ছোট করতে করতে আমাদের দেখে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে বেশ কতগুলো হচ্ছে ট্যুর অপারেটর ফার্ম হচ্ছে তৈরি হয়েছে। তারা এখন অর্গানাইজেশন হিসেবে কাজ করছে। কারো কারো অর্গানাইজেশনে 10 জন বা তারও বেশি এমপ্লয়ি হচ্ছে কাজ করছে। মানে তারা এখন আসলে এমপ্লয়মেন্ট তৈরি করছে। তো আমরা যদি ওইটার দিকে যদি আমরা আসলে আরো বেশি হাইলাইট করতে পারি, তখন হয়তো আমরা আরো আমাদের পর্যটন উন্নয়নে আমরা আরো বেশি একটা ভূমিকা রাখতে পারবো। তো মূলত ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশনের পরে ইমিডিয়েটলি একটা জব খোঁজে, যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এইভাবেই সবাই আমরা চিন্তা করতে শিখাই। তো এটা থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি তখন মনে হয় ডেভেলপমেন্টটা অনেকটা ইজি হবে, অনেক সহজ হবে। যেমন একটা ব্যাপার, যে ধরি হচ্ছে গিয়ে কি একটা একটা স্টুডেন্ট হচ্ছে কোন একটা ফার্মে হচ্ছে কি 15,000 টাকা 15,000 টাকা বেতনে শুরু করলো। আহ, তো হচ্ছে কি এটা একটা ইমিডিয়েট সে একটা বেনিফিট পাচ্ছে, এন্ড অফ দ্য মান্থ সে 15,000 টাকা বেতন পেলো। বাট সে যদি ব্যবসা শুরু করে হয়তো প্রথম 1 বছর 2 বছর তার জন্য কষ্ট হবে, বাট হয়তো থার্ড ইয়ারই সে হচ্ছে গিয়ে আপনার 15,000 টাকা 10 গুণ সে ইনকাম করতে পারবে। হয়তো তার মান্থলি ইনকাম 1.5 লাখ টাকা হলো, এবং আমাদের ছাত্রছাত্রীদের এরকম আছে। তো আসলে এই শুধুমাত্র আমরা যে আহ, আমরা যে ট্যুর অপারেটর কথা বলছি তা না। যেমন আমরা মাঝে মধ্যে আমরা শিক্ষকরা স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করি যে তুমি একটা হচ্ছে এজেন্সিতে কাজ করো, ট্রাভেল এজেন্সিতে কাজ করো, টিকিটিং কিভাবে করে এটা শেখো, এয়ারলাইন্সে কাজ করো শেখো। শেখার পরে হচ্ছে ইউ স্টাডি ইউর ওন বিজনেস। তো যদি আমাদের ছাত্ররা যদি নিজেদের ব্যবসা শুরু করতে পারে তখন আমার মনে হয় আমরা হচ্ছে গিয়ে পর্যটন ডেভেলপমেন্টে অনেক ভূমিকা রাখতে পারবো। সাথে সাথে হচ্ছে দেশের কাছ থেকে আমাদের কিছু সাপোর্ট দরকার। হচ্ছে গিয়ে ছাত্ররা তো আগে দিই, বাট আমরা যদি দেশে হচ্ছে গিয়ে গুড গভর্নেন্স এনশিওর করতে পারি সেটা সব ইন্ডাস্ট্রির জন্য, তখন হয়তো আমাদের আমাদের ছেলেরা শুধুমাত্র আমাদের পর্যটন পর্যটনের স্টুডেন্টরা না, অন্য অন্য যারা বিজনেস গ্রাজুয়েট আছে, যদি আমরা ইন্ডিয়াতে বা চায়নাতে যদি দেখি, হচ্ছে মালয়েশিয়াতে দেখি, ছাত্ররা প্রচুর এন্টারপ্রিনিয়র হচ্ছে, তারা অনলাইনে ওয়েব বেসড অনেক বিজনেস করছে। তো সেরকম পর্যটনকে আমরা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে গিয়ে বিজনেসটাকে গ্রো করে নিতে পারবো। এবং এই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো একটা বড় একটা ভূমিকা আছে। আপনি দেখবেন যে আমাদের ছাত্ররা সব আমাদের ছাত্ররা আসলে কি বলে সব ভালো ভালো জায়গায় আছে আর কি। তো আমাদের ছাত্ররা যদি এগিয়ে আসে, সাথে সাথে অন্য অন্য বিশ্ববিদ্যালয় যারা আছে বা ইনস্টিটিউট গুলোতে আছে, সবাই যদি এগিয়ে আসে হচ্ছে গিয়ে কি তাহলে আমরা একটা ভালো একটা রোল প্লে করতে পারবো আর কি। ধন্যবাদ। বাহ, চমৎকার বলছেন, চমৎকার বলছেন ডক্টর কামরুল। আসলে আপনি উদ্যোক্তার কথা বলেছেন এবং অনেকগুলো রিকমেন্ডেশন কথা বলছেন, একটা পরিকল্পনার কথা বলছেন। আসলে এইভাবে এই হওয়া উচিত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে ট্যুরিজমের ক্ষেত্রে অনেক লিড করছে, তাদের স্টুডেন্ট এখন বিভিন্ন জায়গায় শুধু মানে উদ্যোক্তাই না, তারা দেখা যাচ্ছে এত এত বেশি ইনোভেশন সৃষ্টি করছে আমাদের পর্যটন শিল্পে, যে আসলে আমাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশের পর্যটন যে উন্নয়ন নীতিমালা 2010, সেখানে কিন্তু তরুণদের সম্পৃক্তকরণ, তরুণদের উদ্যোক্তা তৈরি করা, পর্যটন শিল্পে যাতে করে তরুণদের একটা বিশাল রোল থাকে সেটাই বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে খুব ভালো সাপোর্টিভ ভূমিকা পালন করছে। ডক্টর কামরুল, আপনার কাছ থেকে আবারও জানবো যে পরবর্তীতে যে এই তরুণদের আসলে পরিকল্পনা বিষয় বাংলাদেশের কনটেক্সটে, এই বিষয়ে আপনি আমাদেরকে পরবর্তীতে বলবেন। মারুফ আপা, আপনার কাছে এটা জানতে চেয়েছিলাম যে আসলে যে আপনারা তরুণদেরকে নেপালের হিমালয় যে পর্বতরোহী যে কার্যক্রম, ইঞ্জিনিয়ারিং যেটাকে বলে, এই কার্যক্রমটাতে নিয়ে যাচ্ছেন, এটা আসলে অনেক এক্সপেন্সিভ বিষয়। আপনারা কিভাবে এগুলো মেনটেন করেন? এছাড়া আপনারা অনেক কষ্ট করছেন নিজের পকেট থেকে, মানে তরুণদের টাকা দিয়ে তরুণদের নিয়ে যাচ্ছে, এই বিষয়ে একটু বলবেন কি?
ধন্যবাদ জিয়া ভাই। আপনি জানেন আপনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে অনেকবার কথা হয়েছে। তাও আমি সবার উদ্দেশ্যে বলছি। আমরা যখন রোফও শুরু করি তখন আমি আর মহিউদ্দিন মাহি আমরা দেখলাম যে আসলে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই যে পাহাড়ে যাওয়া অথবা এই যে পাহাড়ে যাওয়ার জন্য যে শারীরিক একটা কষ্ট করে নিজেকে তৈরি করা, এটার ইচ্ছা অনেকের মধ্যে আছে। তো আমরা তখন আসলে এই যে পাহাড়ে যাওয়া বিষয়ক এবং পাহাড়ে যেতে হলে যে ছোটখাটো বিষয়গুলো সম্পর্কে জানতে হবে, বিভিন্ন টার্মিনোলজি অথবা ঢাকার ভিতরে বসে অথবা বাংলাদেশে থেকে যেই জিনিসগুলো শারীরিক যে ব্যায়ামগুলো অথবা যেই ছোটখাটো যে টার্মিনোলজি গুলো প্র্যাকটিস করা যায় ওগুলো আমরা শুরু করেছি। তো তারপর যেটা আমাদের মনে হলো যে এদেরকে কিভাবে একটু আসলে সত্যিকারে হিমালয়ের একটা মানে টাচ দেয়া যায়। তো তখন আমরা দেখলাম যে আমাদের এই তরুণ প্রজন্মে বিশেষ করে যারা ছাত্রছাত্রী এদের মধ্যে অনেক আগ্রহ আছে, কিন্তু আপনি জানেন যে হিমালয়ানে রিজিয়নে একটা অভিযান করা অনেক মানে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। তো আমি আর মাহি আসলে চিন্তা করলাম যে আমরা দেখি না আমরা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আয়োজন করতে পারি কিনা। আমরা প্রথমে যেটা 2018-তে আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম অর্গানাইজ করব। আমি খুব শর্টকাটে বলে যাচ্ছি, প্রথমে আমরা ওয়ার্কশপ করব, ওয়ার্কশপ থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে কিছু বাচ্চাদেরকে সিলেক্ট করব, তাদেরকে আমরা একটা 3-4 দিনের একটা কঠিন ট্রেনিং করাবো। তারপরে সেখান থেকে আমরা একদম যে সবচেয়ে বেশি যোগ্য হবে, সবচেয়ে বেশি ডিজার্ভিং হবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিব নেপালে এক্সপেডিশনে নিয়ে যাওয়ার জন্য। তো প্রথমে আমার আর মাহির যেটা কথা হয়েছিল যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনে আমরা চেষ্টা করব স্পন্সরের জন্য, যদি না হয় আমরা নিজেদের পকেট থেকেই করব। কারণ আসলে আপনি জানেন যে দিতে দিতে অনেকেই পেতে পছন্দ করে, কিন্তু আমার আর মহিউদ্দিন মাহির ক্ষেত্রে যেটা হয় আমরা আসলে দিতে অনেক বেশি পছন্দ করি। যারা আমাদের সাথে ক্লোজলি মিশে এই জিনিসটা আমার ভালোভাবে জানে। তো এই প্ল্যানই আমরা আগালাম, আমরা প্রোগ্রাম ডিজাইন করলাম, প্রোগ্রামটাকে সম্পূর্ণ ম্যাটেরিয়ালাইজ করলাম। এবং জিয়া ভাই আপনি জানেন যে পর্যটন কর্পোরেশন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে আমাদের ওয়ার্কশপ গুলো করার জন্য, এবং পাবলিক যে গ্যাদারিং গুলো আমরা করেছি যেমন আমাদের উইনার অ্যানাউন্সমেন্ট সেরেমনি, আমাদের প্রেস কনফারেন্স, এগুলোর জন্য আমাদেরকে পর্যটন কর্পোরেশন ভেন্যু দিয়েছে। এবং এই এই সহযোগিতা আমাদের জন্য অনেক বড় হয়েছে, বিকজ ওই মুহূর্তে আমাদের কাছে আসলে এটার জন্য কোনো টাকা ছিল না। তো তারপরে বেশ কিছু অর্গানাইজেশন আমাদেরকে সহযোগিতা করেছে, বেশ কিছু মানুষ আমাদেরকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করেছে আর্থিকভাবে, এবং আমাদের নিজেদের কাছ থেকেও বেশ কিছু গিয়েছে। আর সার্বিক সহযোগিতায় ছিল রোপ4, যেখানে পেছন থেকে আসলে আমরা কাজ করেছি। তো এই 2018-তে আসলে আমাদের অনেক বেশি সাড়া ফেলেছিল এই প্রোগ্রামটা। আর এই আপনি জানেন যে যে কোনো কিছু নতুন করে করাটা একটু মানে প্রতিবন্ধকতা অনেক দেখতে হয়, কারণ পরিবারকে ম্যানেজ করতে হয়, তারপরে হচ্ছে অনেককেই বুঝাতে হয়। যেমন আমার একটা জিনিস সবসময় খুব মনে পড়ে, আমি যখন স্পন্সরদের কাছে গিয়েছি আমাকে সবাই বলেছে আপনি যাচ্ছেন পাহাড়ে। আমি বললাম না, আমি যাচ্ছি না পাহাড়ে, আমার অর্গানাইজেশন থেকে ছেলেমেয়েরা যাচ্ছে। বলে আপনি বোকা নাকি, কষ্ট করে ঘুরতেছেন অন্যদের জন্য, মানুষ তো নিজের জন্য চায়। আমি বললাম দেখেন সবাই তো একরকম না, হয়তো এই বোকামিটার মধ্যেই আমার আনন্দ। তো এই তো এরকম অনেকেই, ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, পিক 69 এবং আরো কিছু অর্গানাইজেশন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। তো প্রথমবার আসলে যেটা আমি আজকেই একটু লিখছিলাম একটা বিষয় নিয়ে, তো যে মন থেকে কেউ চাইলে আসলে করে ফেলতে পারে। আর সবচেয়ে আমাদের যেটা সবচেয়ে বড় সহযোগিতা ছিল যে আমাদেরকে ফেসবুকের মাধ্যমে যত তরুণ প্রজন্ম আছে আমাদেরকে অনেক বেশি সাড়া দিয়েছে। আমাদের 3টা ওয়ার্কশপে আমাদের নিয়ম ছিল আমরা 20 জন করে গ্রহণ করব, বাট আমরা কিন্তু প্রতিটা ওয়ার্কশপের জন্য অনেক অনেক অ্যাপ্লিকেশন পেয়েছি, যেটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে তার মানে শুধু 18-তে না, আমরা আসলে এই কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবো হয়তো 19-20-এ। আমরা 20 সালে করতে পারছি না এই প্যান্ডেমিকের জন্য, ইনশাল্লাহ আমরা 21 সালের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই এই ওভারঅল উদ্যোগটা আমাদেরকে অনেক সাহস দিয়েছে, এবং তরুণ প্রজন্ম আমাদেরকে, এবং এই মিশন হিমালয়তেও কিন্তু অনেকে এই স্মোকিং ছেড়ে দিয়ে আমাদেরকে আরো অনেক বেশি সাহস জুগিয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে মিশন হিমালয় 2018-তে কিন্তু আমাদের একজন উইনার ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট সাদিয়া শারমিন। তো ও আমাদের সাথে হিমালয় গিয়েছিল, তবে ও একটু অল্টিটিউড জনিত সিকনেস হওয়ার কারণে ও সম্পূর্ণ শেষ পর্যন্ত যেতে পারেনি, কিন্তু আমাদের যে আরেকজন উইনার তো ও গিয়েছে। তো আসলে আপনি এই কোশ্চেনটা করেছেন, খুব ভালো লাগছে। আমাদের মিশন হিমালয় 2018-র চরম সফলতাটা ছিল কিন্তু এই জাস্ট 2 দিন আগে, মানে 29 অক্টোবর 2018-তে ওরা আসলে সাবমিট করেছিল। তো এটা আমাদেরকে অনেক সাহস দিয়েছে এবং অনেক ভালো লাগা দিয়েছে, এবং 2018-র পরে আমরা 2019-ও অর্গানাইজ করার সাহস পেয়েছি, এবং অন্যান্য অর্গানাইজেশনের পাশাপাশি পর্যটন কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করেছে, এবং আমাদের তরুণ প্রজন্ম ঠিকই আমাদের সাথে তাল মিলিয়েছে, আমাদেরকে সাড়া দিয়েছে।
তো এই জন্যই আমরা আসলে এই উদ্যোগটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাহস পাচ্ছি। আর জিয়া ভাইয়ের মতো মানুষ এবং পর্যটন কর্পোরেশনের সবাই, ইভেন কিচেন স্টাফ শফিক পর্যন্ত আমাদেরকে অনেক সহযোগিতা করেছে 2টা বছরই। আমি সবার কথাই মনে রেখেছি, কারণ আসলে যখন একটা সফলতা আসে মানুষ কিন্তু যে সফল সামনের মানুষগুলাকে দেখে, বাট আমি চেষ্টা করি পেছনের সবাইকে মনে রাখার এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার। ধন্যবাদ জিয়া ভাই। ধন্যবাদ বারুবাপা। ইনফ্যাক্ট আপনার কাছ থেকে যে বক্তব্য শুনলাম এটা আসলে আমাদের তরুণদেরকে আসলে খুব উদ্বুদ্ধ করছে। আপনার এই যে নিবেদিত কর্মকাণ্ড এবং আপনি যে ফিলান্থ্রপিক কাজগুলি করছেন আমাদের দেশের উন্নয়নের জন্য, তরুণদের জন্য, এটা আসলে ইন দ্য লং রান বাংলাদেশের উন্নয়নে বেশ অবদান রাখবে। অলরেডি অনেক তরুণ আপনার বক্তব্য শুনেছে এবং তারা অনেক সুন্দর ফিডব্যাক দিয়েছে। তারা আসলে আপনার এই কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে চাচ্ছে। আশা করি তারা এই আপনার এই বক্তব্যের মাধ্যমে তারা আপনার করবে এবং তাদেরকেও আপনি সেভাবে গাইড দিবেন। তাদের একটা সুন্দর ভবিষ্যৎ যে আলোকিত বাংলাদেশ যেটাকে বলে আমরা একটা ড্রিম তৈরি করবেন, সে আলোকে আমাদের তরুণ সমাজ এগিয়ে যাবে। আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। ডক্টর কামরুল, পর্যটন পরিকল্পনায় তরুণদের যে বিষয়গুলো আপনারা অনেক ভাবছেন, আপনারা শিক্ষক মানুষ, আপনারা গবেষণা করেন, এই বিষয়ে আমাদের একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আসলে আজকে যে তরুণ, যে ছেলেটার বয়স আজকে 20 বছর বা 25 বছর, আসলে 2040 সালে আমাদের দেশ, আমাদের পর্যটন কোথায় যাবে আসলে তাদের উপরে নির্ভর করছে যে 2040 আমরা আমাদের পর্যটন কেমন দেখবো। এই তরুণরা হচ্ছে গিয়ে এটা লিড নিয়ে নিবে। তো তাদের আসলে অনেকটা ফোকাসড হওয়া দরকার। তো আমরা এই ব্যাপারে হেল্প করতে চাই এবং হচ্ছে গিয়ে আমরা অনেককে হেল্প করিও এবং হচ্ছে গিয়ে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক ভালো করতেছে মাশাআল্লাহ। কিছু কিছু ব্যাপার আমি বলি যেটা হচ্ছে কি আসলে ব্রড একটা ফোকাস থাকা দরকার, যে আসলে যে যার পজিশন থেকে আসলে নিজে ভালো কাজটা করবে। যেমন আমাদের এখন বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে পর্যটন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই বিষয়ে পড়ানো হচ্ছে। প্রায় 10টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ানো হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয় 5-6টা পাবলিক বিশ্ববিদ্যালয়, অনেকগুলো ইনস্টিটিউট আছে আমাদের এখানে। তো এটা কি আমাদের জন্য বেশি হয়েছে? এটা আমরা সবাই একমত হবো, এটা আমাদের জন্য কখনোই বেশি না। কিন্তু আমরা আসলে কতটা কোয়ালিটি স্টাফ তৈরি করতে পারছি, আমরা কতটা কোয়ালিটি ম্যান পাওয়ার তৈরি করতে পারছি। কোয়ালিটি ম্যান পাওয়ার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ম্যান পাওয়ার যদি আমরা তৈরি করতে পারি, তার আসলে এমপ্লয়মেন্ট নিয়ে কিন্তু কখনো সমস্যা হয় না, সে ইমিডিয়েটলি জব পেয়ে যায়। তো অনেকটা সমস্যা হচ্ছে তাদেরকে আমরা হয়তো মোটিভেট করতে পারছি না, এটা একটা ব্যাপার। আর মোটিভেট করতে পারলে তাদেরকে আমরা ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না। যেমন হচ্ছে কি মারুফ আপা যেরকম বললেন, নেপালের কথা, এভারেস্টের কথা বললো, তো এই জন্য নেপালের কথা মনে হলো। ছোট্ট একটা কান্ট্রি, মোটামুটি 3 কোটির মতো মানুষ, কিন্তু আপনি যদি দেখেন নেপালের ছেলেরা, বিশ্ববিদ্যালয় পুরো ছেলেরা পৃথিবীর বিভিন্ন ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো তারা পড়াশোনা করছে। তো আমাদের তরুণদেরকে ওইরকম ফোকাস রাখতে হবে যে আমরা হায়ার স্টাডি করব, আমরা দেশের জন্য কন্ট্রিবিউট করব। তো একটা হচ্ছে রেমিটেন্স ইনকাম করতে পারে কান্ট্রিতে, অথবা তারা ফিরে এসে আমাদের পর্যটন ডেভেলপমেন্টে অনেক ভূমিকা রাখতে পারে। পুরো নেশনটাকে, পুরো হচ্ছে গিয়ে ইয়ুথটাকে হচ্ছে গিয়ে একটা ম্যান পাওয়ার হিসেবে আমাদের ডেভেলপ করতে হবে এবং এটা ওভারনাইট কোনোদিন হবে না। এটার জন্য আমাদের যেরকম আমাদের আন্ডারগ্রেড লেভেলে আমরা 4 বছর, তারপর গ্রাজুয়েট লেভেলে আরো 1.5 বছর, পোস্ট গ্রাজুয়েট লেভেলে আরো 1.5 বছর, আমরা প্রায় 5 বছর, 5.5 বছর আমরা সময় দিই, ওরাও সময় দেয়। তো ওদেরকে ওদের সঠিক কাজটা করতে হবে, তাদের পড়াশোনাগুলো ঠিক মতো করতে হবে, প্রপার স্কিল গুলা ডেভেলপ করতে হবে। কোথাও যদি তার ইনস্টিটিউটে যদি ল্যাকিংস থাকে, তাকে ক্যারিয়ার ফোকাস হয়ে ওই স্কিল গুলা তাদেরকে হচ্ছে গিয়ে ওইটাকে অ্যাবজর্ব করতে হবে, ওই স্কিল গুলা তাদেরকে ডেভেলপ করতে হবে। তো তরুণদের আসলে কাজ, যারা বিশেষ করে স্টুডেন্ট, তাদের কাজ হচ্ছে পড়াশোনা করা। তারা যদি পড়াশোনা ফোকাস না করে, অনেকেই হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ারে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে হচ্ছে আমি কি চাকরি পাবো। আসলে ফার্স্ট ইয়ারে চাকরি পাবো কিনা এটার জন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। ঠিকমতো পড়াশোনা করলে চাকরিতে কোনো সমস্যা নেই, চাকরি পাওয়াই যায়। চাকরিতে কখনো সমস্যা হয় না যারা ভালো করে পড়াশোনা করে না। তো আমাদের মোটিভেশনের একটা একটা আমাদের হচ্ছে কি মোটিভেশনের ব্যাপারে আমাদের আরো উদ্বুদ্ধ করতে হবে ছাত্রদেরকে, যেন তারা মোটিভেটেড হয়। কেননা তাদেরকে আসলে আমরা হচ্ছে গিয়ে কি যে তাদেরকে তাদের স্কিল ডেভেলপ করতে আমরা উদ্বুদ্ধ করতে পারবো, বাট কাজটা করতে হবে তাদেরকে। এবং হচ্ছে কি মোটিভেট করাটা আসলে যে কত ইউজফুল একটা বিষয়, মানে এটা আসলে বোঝানো যাবে না। কেননা এটা তার জীবন, সে কি ফেসবুকে 10 ঘন্টা নষ্ট করে ফেলবে নাকি সে তার স্কিল ডেভেলপমেন্টে কাজ করবে,
সে প্যান্ডামিকের জন্য হচ্ছে কি যে প্যান্ডামিক আমার তো 6-7 মাস 8 মাস নষ্ট হয়ে গেল, নাকি সে নতুন করে নিজেকে প্রেজেন্ট করবে প্যান্ডামিকের পরে? তার যেখানে ল্যাকিংস আছে ল্যাঙ্গুয়েজে যদি থাকে সেখানে, বা হচ্ছে গিয়ে সে হয়তো একটা হাউসকিপিং একটা বা ফ্রন্ট অফিসের স্কিল ডেভেলপ করলো, বা হচ্ছে একটা রিজার্ভেশন সফটওয়্যার সে শিখে ফেললো। তো এই জিনিসগুলোর দিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। এবং একটা মজার ব্যাপার কি, যে ইনস্টিটিউট আসলে খুব বড় একটা ফ্যাক্টর হয় না, কেননা আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে এডুকেশন ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট হচ্ছে গিয়ে কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যাটিটিউড। সো অ্যাটিটিউডের জন্য আসলে স্কিল দরকার, স্কিল না হলে আসলে অ্যাটিটিউড আসলে আসে না। তো হচ্ছে গিয়ে কি যে যদি একটা খারাপ ইনস্টিটিউটের সাথে যদি একটা স্টুডেন্ট থাকে, সেটা একটা ইনস্টিটিউট হতে পারে, একটা ইউনিভার্সিটি হতে পারে, হয়তো তার ওই ফেসিলিটি গুলো নাই, বা তার যদি ডিজায়ার থাকে বা সে যদি মোটিভেটেড থাকে, সেলফ মোটিভেটেড থাকে যে আমি আমাকে ডেভেলপ করব হচ্ছে ওয়ার্ল্ডের জন্য, কান্ট্রির জন্য, আমার নিজের ক্যারিয়ারের জন্য, তথা ফ্যামিলির জন্য, সবার জন্য, তাহলে কিন্তু আসলে ভালো করার প্রচন্ড স্কোপ। আমাদের ছাত্রছাত্রীদের কথা বলে, আমাদের অনেক ছাত্রছাত্রী মানে বলতে ভালো লাগে যে কক্সবাজারের কোনো একটা হোটেল নেই, ভালো হোটেল, যেখানে আমাদের ছাত্রছাত্রী নাই। ঢাকার ধানমন্ডিতে, গুলশানে কোনো একটা রেস্টুরেন্ট নাই যেখানে আমাদের ছাত্রছাত্রী নাই। গেলেই হচ্ছে গিয়ে স্যার আমি আপনার ছাত্র, হয়তো রেস্টুরেন্ট ম্যানেজার। তো সব জায়গায় আমাদের স্টুডেন্ট আছে আর কি। এটা বলতে ভালো লাগে। তো বাকিদেরকে হচ্ছে আগে আসতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, আমি আমি ভালো করব। যে স্কিল গুলো নেই সেই স্কিল গুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আমার ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের জায়গাটাকে তাকে ডেভেলপ করতে হবে। এবং এই যে আমাদের উপর লেভেল থেকে হচ্ছে গিয়ে কি, যেমন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এখন হচ্ছে গিয়ে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট ওপেন করছে। খুব ভালো কথা, আমাদের আরো স্কিল নেওয়ার দরকার। কিন্তু আমাদের উপর থেকে একটা যে নেপালের মতো একটা ফোকাস থাকা দরকার, যে নেপাল যেরকম একটা ভালো স্টুডেন্ট, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যাতে তারা যেতে পারে, হচ্ছে তারা একটা ব্যবস্থা করে দিচ্ছে, ফ্যাসিলিটেট করছে, মোটিভেট করতেছে, এবং স্টুডেন্টরা যেতে পারছে। তো এটা ছোট একটা কান্ট্রি, অনেক কিছু শেখার আছে আমাদের কাছ থেকে, এদের কাছ থেকে। হ্যাঁ, মানে আমরা অনেক অনেক ইন্ডেক্সে আমরা নেপালের থেকে আগে, ইন্ডিয়ার থেকে, পাকিস্তানের থেকে আগে। এবার কিছু কিছু জিনিস আমাদের লার্নিং এর জায়গা আছে। আমাদের 18 কোটি মানুষ, হচ্ছে গিয়ে 18 কোটির প্রায় 1 থেকে 1.5 কোটি আনঅফিসিয়ালি হচ্ছে গিয়ে কি বিভিন্ন দেশে কাজ করতেছে। হচ্ছে গিয়ে কি আমাদের এই কি বলে ইন্ডাস্ট্রিতে অনেক ছেলে মেয়ে কাজ করতেছে, হয়তো ইন্ডাস্ট্রিতে ছিল না, বিদেশে গিয়েছে, একটা রেস্টুরেন্টে কাজ করছে, 3-4 বছর কাজ করার পর নিজে রেস্টুরেন্ট ওপেন করে ফেলছে। হ্যাঁ, তো হচ্ছে গিয়ে কি যে কোনো ওরিয়েন্টেশন নেই বাংলাদেশ থেকে পড়াশোনা, বাট ওই যে আমাদের কি বলে ব্লাডের মধ্যে যে একটা আতিথেয়তার একটা টেন্ডেন্সি আছে, ওইটা আসলে কাজ করে। আজকেও দেখলাম কোথায় দুবাইতে হচ্ছে প্রায় 500-র বেশি, আজকে নিউজ পেপারে, কোনো নিউজ পেপারে দেখলাম 500 বেশি হচ্ছে গিয়ে কি রেস্টুরেন্ট আছে আমাদের। এবং হচ্ছে গিয়ে কি ইউরোপিয়ান কান্ট্রি, বিশেষ করে ইংল্যান্ডে যদি আমরা চিন্তা করি, অস্ট্রেলিয়াতে চিন্তা করি, প্রচুর হচ্ছে গিয়ে কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, হচ্ছে গিয়ে এদের অনেক ওনার হচ্ছে বাংলাদেশি। তো আমাদের আসলে ওই ডিজায়ারটা তৈরি করে দিতে হবে স্টুডেন্টদেরকে মধ্যে, তরুণদের মধ্যে, যে হচ্ছে তোমরা চেষ্টা করো, চেষ্টা করলে তোমরা ভালো করতে পারবে, এবং স্কোপ আছে। হচ্ছে গিয়ে আর স্কোপ আসলে নিজেকে নিজেরটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, তো আমাদের এই মোটিভেশনের জায়গাটা আরো কাজ করতে হবে, এবং আমাদের হচ্ছে কি গভর্নেন্সের জায়গা থেকে হচ্ছে কি আরো কাজ করতে হবে, যাতে কি বলে যে ফলোইং দেয়ার ডিগ্রি, তারা যেন হচ্ছে একটা ভালো জায়গায় তারা একটা প্লেসমেন্ট পায়, বা হচ্ছে গিয়ে কি একটা ফার্দার ডিগ্রি, ফার্দার এডুকেশন যেন হচ্ছে গিয়ে তারা নিতে পারে। এই ব্যাপারগুলো যদি আমাদের ম্যানেজমেন্ট লেভেল থেকে যদি আমরা একটু ফলো আপ করি, তাহলে মনে হয় ওদের জন্য অনেক ইজি হয়। বিশেষ করে বাংলাদেশে যেটা হচ্ছে কি আর্থসামাজিক যে পরিস্থিতি, আমরা স্বাভাবিকভাবে চিন্তা করেন, আপনি দেখেন যে একটা ছেলের 25 বছর বয়স, সে আবার হচ্ছে বিদেশ যাবে, বিদেশ গেলে হচ্ছে তার 2-3 বছর লাগে সেটেল করতে। তো হচ্ছে কি চিন্তা করে যে 2 বছর সে চাকরি করবে, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করবে, তারপর সে বিয়ে করবে, আমাদের তো স্বাভাবিকভাবে। তো সে একটা একটা মানে সিস্টেমের মধ্যে চলে যায়। ফলে তার ক্যারিয়ারটা গদ বাঁধা ক্যারিয়ার হয়, 9টা 5টা অফিস করে, হচ্ছে কি বাসায় এসে চা খায়, আবার পরের দিন অফিস যায়। তো আমাদের আসলে কি উপর থেকে যদি আমরা একটা স্ট্রাকচার করতে না পারি, যদি ফ্যাসিলিটেট করতে না পারি, হয়তো আমরা কিছু স্কলারশিপ দিতে পারি। আমি আমাদের এশিয়ার কান্ট্রির কথা বলি, আপনি মালয়েশিয়া যদি দেখেন, মালয়েশিয়া যে ছেলেটা ভালো করতেছে, খুব ভালো করতেছে, তাকে হচ্ছে ওরা একটা হচ্ছে গিয়ে ডেভেলপ একটা কান্ট্রি থেকে তাদের হচ্ছে গিয়ে হয়তো হচ্ছে গিয়ে আপনার কি বলে মেডিসিনে তাকে পড়িয়ে নিয়ে আসতেছে, সে ভালো একজন ডক্টর হয়ে দেশে ফেরত এসে হয়তো একটা ওদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে যে হচ্ছে 10 বছর তাকে দেশের জন্য সার্ভ করতে হবে। তো আমরা আসলে ওই ব্যবস্থা, ওই সুবিধাগুলো আমাদের ছাত্রদের জন্য করতে পারি। আমাদের ব্যাড ছেলেটাকে আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা হসপিটালিটি ভালো ট্রেনিং আমরা তাকে করিয়ে নিয়ে আসতে পারি। অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে তাকে আমরা ভালো হচ্ছে কি 6 মান্থসের জন্য একটা ভালো একটা ইন্টারনেট ব্যবস্থা করে দিতে পারি। অনেকে যে প্লেন ফেয়ার মানে টিকিটটা যে অ্যাভেল করবে সেটা এফোর্ড করে না। তো আমাদের উপর থেকে যদি এরকম কিছু ব্যবস্থা করা হয়, আর আমরা যারা এই লেভেলে যারা আছি, আপনারা যারা আছেন, যেরকম করে হচ্ছে গিয়ে আমাদের সাথে মানুষ হক যে আছেন, ওনারা যেভাবে করে কাজ করতেছেন, যদি ইয়ংদেরকে যদি হচ্ছে কি মোটিভেট করা যায়, আমরা চমৎকার একটা রেজাল্ট দেখবো। হয়তো ইমিডিয়েটলি দেখবো না, 10 ইয়ার্স পরে, 20 ইয়ার্স পরে দেখতে পারবো আর কি। ধন্যবাদ।
বাহ, ডক্টর কামরুল, আপনি অনেক সুন্দর করে আসলে আশার যা কথা বলছেন, আশা জাগানোর কথা। আমরা মনে করি আপনার এই কথা আমাদের তরুণ সমাজ শুনছে, এবং এই আলোকেই আমাদের দেশের তরুণ সমাজ পর্যটন এবং হসপিটালিটি যে ইন্ডাস্ট্রি কাজকর্মগুলো করে যাবে। এবং আপনি করে বলছেন যে আসলে ফার্স্ট ইয়ারে একটা ছেলে চাকরির চিন্তা করার দরকার নেই, বরং তার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার উঠে তারা যে স্পেশাল যে কোর্স গুলো আছে সেগুলো করে নিতে পারে, তাহলে সেই স্কিল হয়ে উঠবে, এবং তার যে স্কিলের কারণে তার অ্যাটিটিউডটাও চেঞ্জ হবে। নলেজ, স্কিলস, অ্যাটিটিউড, এই তিনটা কে আছে যেটা আমরা বলি, এইভাবেই কিন্তু আসলে আমাদের তরুণ সমাজ হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে দক্ষ মানব সম্পদ হয়ে উঠতে পারে। এবং আমাদের আসলে একটা সমন্বয় দরকার, আপনারা এবং আমরা যারা আছি বিভিন্ন ক্ষেত্রে কাজ করছি, একটা সমন্বয়ের মাধ্যমেই আমার মনে হয় তরুণদের একটা সুন্দর কেরিয়ার প্ল্যান তৈরি হবে। মারুফা আপা, আসলে এই তরুণদের ব্যাপারে আপনার কোনো মেসেজ আছে কিনা? যারা ভবিষ্যৎ প্রজন্ম, এই ব্যাপারে আপনার একটা মেসেজ যদি আমরা শুনি, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিয়া ভাই। আমি ডক্টর কামরুলের সাথে আমি একদমই সহমত যে আমাদের তরুণদের আসলে মোটিভেশনটা অনেক বেশি দরকার, কারণ একে তো একটা সামাজিক পারিবারিক চাপ থাকে, আর এছাড়াও আমার কাছে মনে হয়, আমি জানি না, এখন আমি যাদেরকে দেখি যেই ছেলে মেয়েদের বয়স 20-25-এর ভেতরে, এরা আসলে একটু অস্থির প্রকৃতির, মানে খুব তাড়াতাড়ি এরা আসলে একটা চূড়ান্ত সফলতার কথা চিন্তা করে ফেলে যে আচ্ছা আমি এখন জবে ঢুকবো, আমার বেতন তো মাত্র 10,000 থেকে শুরু হবে, এখন তো 10,000 কোনো টাকাই না। কিন্তু আসলে সবকিছুই কিন্তু শুরু করতে হবে। আমি আজকে চাকরি করি 18 বছর। তো আমি যখন 2002-এ আমার ক্যারিয়ার শুরু করি, আমার তখনকার বেতনটা কিন্তু খুবই ছোট্ট ছিল। এটা হয়তো এখন এসে বড় হয়েছে। এখন কেউ যদি নতুন করে ঢুকে, তাকে কিন্তু একটা ছোট কিছু দিয়েই শুরু করতে হবে। তো এই মোটিভেশনের জায়গাটা থেকে আমাদেরও একই কাজ করতে হয়। আমাদের সাথে যারা আসছে, যারা ক্যাম্পিং করে বা এক্সটার্নাল মানে আউটডোর অ্যাক্টিভিটি করে, তো এরাও দেখা যায় যে অনেক সময় একটু হতাশ হয়ে যায় যে কবে একটা আলটিমেট গোল ওরা অ্যাচিভ করে ফেলবে। কিন্তু ওদেরকে বোঝাতে হয় যে একটা আলটিমেট গোল অ্যাচিভ করার জন্য অনেকগুলো ধাপে ধাপে নিজেকে আগে কিছু মিশন সেট করতে হবে, তারপরে আসলে গোলটা অ্যাচিভ হবে। আর আমি আসলে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, আমরা আসলে বয়সের জন্য একটু অস্থির প্রকৃতির, এটা হয়তো আমরা খুব সহজে নিবারণ করতে পারবো না, বললেই হয়তো চলে যাবে না। কিন্তু আমরা একটা জিনিস একটু ফোকাস থাকবো, সেটা হচ্ছে আমরা যে কাজটাই করি না কেন, প্রত্যেকটা কাজেরই কিন্তু শুরু করার আগে সেই বিষয়টা সম্পর্কে হয়তো আমাদের বড় ভাই, বড় যারা অভিজ্ঞতা অর্জন হয়েছে অলরেডি, এই ধরনের মানুষ আছেন, অথবা ওই কাজটার জন্য নির্দিষ্ট ট্রেনিং আছে, নির্দিষ্ট বই আছে। তো আমরা যে কাজটাই করি না কেন, আমরা কাজটা জেনে বুঝে করবো। আর আপনি জানেন যে আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করি, এটা কিন্তু যদি আমরা নিরাপত্তা মেনটেন করে করি, এটা অনেক সহজ। আর যদি আমরা নিরাপত্তার ব্যাপারগুলো না বুঝি, তাহলে কিন্তু আসলে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করে যে আপনার জীবনটা চলে যাওয়াটা খুবই সহজ, আপনি যদি ওই নিরাপত্তার ব্যাপারগুলো যদি না মেনটেন করেন। তো আমি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এটাই বলবো যে আমরা যে কাজটাই করব, আমাদের রোবট তৈরি করার পিছনে আরো একটা অনেক বড় কারণ হচ্ছে যে আমাদের অনেক ছেলে মেয়েরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে চায়, পাহাড় যেতে চায়, কিভাবে তারা শুরু করবে সেই পথ দেখানো, এবং যে কাজটাই করবে তারা পাহাড়ে যাবে, পাহাড়ে যাওয়ার জন্য যে বেসিক কিছু নলেজ দরকার, যেটা না জানলে আপনার জীবনটা নিয়ে ফিরে আসাটাই মুশকিল হয়ে যাবে, এই জ্ঞানটা তাদের সাথে শেয়ার করা। এবং আপনি জানেন আমাদের সাথে মহিউদ্দিন মাহি আছেন, যিনি একজন সার্টিফাইড মাউন্টেনিয়ারিং ইনস্ট্রাক্টর, বাংলাদেশের বাংলাদেশের একজন, আমি বলবো একজন অ্যাসেট, যার কাছ থেকে আসলে শেখার অনেক সুযোগ আছে তরুণ প্রজন্মদের। আর আমরা যেহেতু আমরা একটা ক্লাব করেছি, আমাদের সাথে ক্লাবে যুক্ত হওয়া অথবা রোপরে যুক্ত হওয়া মানে কিন্তু যে আমি হয়তো পর্বত আরোহণে আমার অভিজ্ঞতা নেই, বাট আমি যেহেতু অনেক বছর ধরে কাজ করি, তো এই প্রশাসনিক বিভিন্ন কাজের আমার টুকিটাকি দক্ষতা হয়েছে, যেটা সাহসে আসলে রোপর চালানোর সাহস পাচ্ছি। আর মহিউদ্দিন মাহির মতো একজন ইনস্ট্রাক্টর আছে, যিনি পর্বত আরোহণ বিষয়ক টেকনিক্যাল নলেজ গুলো জানেন। তো কেউ যদি রোপরের সাথে মিশে আসে, তাহলে এই জিনিসগুলো কিন্তু তারা খুব সহজে পেয়ে যাচ্ছে। মহিউদ্দিন মাহি হয়তো 3টা ট্রেনিং করে 3 বছরে অনেকগুলো টাকা খরচ করে যে অভিজ্ঞতা পেয়েছেন, কেউ মহিউদ্দিন মাহির সাথে মিশলে কিন্তু এই জ্ঞানগুলো সহজেই পেয়ে যাচ্ছে। আর আপনি জানেন যে আমাদের ওই জ্ঞানটা বিতরণ করার উদ্দেশ্যেই আসলে রোপর খোলা। তা আমি তরুণ প্রজন্মকে বলবো যে আমরা একটু স্থির হব, আমরা যে কাজটা করব একটু জেনে বুঝে, একটু ধৈর্যের সাথে করব, তাহলে আসলে সফলতাটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আসবে। থ্যাংক ইউ। বাহ, চমৎকার চমৎকার, কতগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল, আশা করি এগুলো আমাদের তরুণ সমাজ জন্য পাথেয়
থাকবে। আসলে আমরা শিখতে চাই। আর যেটা বললেন যে নিরাপত্তা, মানে পাহাড়ে গেলে বা বিভিন্ন জায়গায় ট্রেকিং করতে, অ্যাডভেঞ্চার করতে গেলে কতটা সেফটি মেজার নিতে হয়, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ব্যবহার জানতে হয়। এই বিষয়টা আসলে আমার খুব ভালো লেগেছে। আমাদের তরুণরাও শুনছে আপনার কথা, তা আশা করি তারাও এগুলো ফলো করবে। ডক্টর কামরুল, তরুণদের ব্যাপারে আপনার কোনো বলার আছে তরুণ ছাত্র সমাজের জন্য এই বিষয়ে, প্লিজ? উম, আচ্ছা, আমি তো মূলত ছাত্র সমাজের জন্যই বলছি। হ্যাঁ, হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার আমি খুব পছন্দ করি, বিশেষ করে পাহাড়ে ওঠা। পাহাড় সমুদ্র দুটোই পছন্দ। যখন সমুদ্রে যাই বারবার পিছন ফিরিয়ে দেখি যে হচ্ছে গিয়ে আবার কবে সমুদ্রে আসবো। পাহাড়ও ভালো লাগে। বাংলাদেশের চমৎকার একটা জায়গা হচ্ছে আমাদের বান্দরবন। সুন্দরবন, বান্দরবন দুইটা আমার খুব পছন্দের একটা জায়গা। হচ্ছে গিয়ে আরফাক বলেন এই প্রসঙ্গে বললাম আর কি। তো তরুণদের জন্য আসলে আমার যেটা বলা, তরুণ ছাত্রদের জন্য যেটা বলা আসলে একদম হচ্ছে মোটা দাগে যদি আমি বলি, তরুণদের হচ্ছে গিয়ে কি যে কি তারা অ্যাচিভ করতে চায়, কি অর্জন করতে চায়, তার জন্য তাদের ফোকাসড হইতে হবে। ওইটার দিকে ফোকাসড হয়ে তার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সময় নষ্ট করা যাবে না। সময় নষ্ট করলে পরে রিগ্রেটেড হইতে হয়। বাট যদি সময় নষ্ট নষ্ট না করে যে আমি এইটা করতে চাই, এটা আমি অ্যাচিভ করতে চাই। ওই যে হচ্ছে কি মারুফ যেরকম বললো যে হয়তো 10,000 টাকা বা 15,000 টাকা স্টার্ট করলো, ঠিক আছে স্টার্ট করুক। আপনি বিজনেসটা শিখে ফেলেন। হ্যাঁ, তরুণরা বিজনেসটা যদি শিখে ফেললে হচ্ছে গিয়ে কি তারা নিজেরা বিজনেস শুরু করতে পারে শর্টলি। হয়তো 2-3 বছর 4 বছর পর তারা নিজেরা বিজনেস শুরু করতে পারে। হ্যাঁ, ফ্যামিলিকে কিছুটা সাপোর্ট দিতে পারে, নিজেদের কিছু মূলধন হয়, নেটওয়ার্কটা যদি তৈরি হয় নিজেরা বিজনেস শুরু করতে পারে। এবং আমাদের তো এখানে বিজনেস শুরু করার প্রচুর স্কোপ। আমাদের এত মানুষ, আমাদের এখানে মার্কেটের কোনো শেষ নাই। ডেভেলপ ওয়ার্ল্ডে অনেক জায়গায় হয়তো 50 লক্ষ মানুষ, আপনি বিক্রি করার লোক নেই। আমাদের এখানে 18 কোটি মানুষ। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি আমাদের এখানে বড় মার্কেট। আপনি হচ্ছে কি যাই তৈরি করা যায়, যদি ভালো কোয়ালিটি তৈরি করা যায়, ট্যুর প্যাকেজ হোক যাই হোক, হচ্ছে কি সেটা বিক্রি করার অনেক জায়গা আছে। আমাদের মানুষও বেশি, আমাদের সুযোগও বেশি। হ্যাঁ, তো তরুণদের যেটা করতে হবে আবার বলছি যে হচ্ছে কি তাদের লক্ষ্যটা ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করে তাদের সেই অনুসারে স্কিল ডেভেলপ করতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে সেটা পাওয়ার জন্য। এবং সেটা পেয়ে গেলে আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, হচ্ছে গিয়ে কি ভালো কিছু অ্যাচিভ করার জন্য। তখন যেটা হচ্ছে কি মনে হবে যে ইম্পসিবল ছিল 20 বছরে বা 25 বছরে, সেটা হয়তো 45 বা 50 বছরে সেটা হচ্ছে কি একদম ডিজায়ারটা আসলে ট্রু হয়ে যাবে আসলে তার জন্য। তো এইটাই ব্যাপার যে তাকে খেয়াল করা চাই যে আসলে সে কি অ্যাচিভ করতে চায় এবং সে অ্যাচিভমেন্টের জন্য তার প্রত্যেক দিন সে কতটুকু সে আগাচ্ছে ধীরে ধীরে। এই তো। বাহ, ধন্যবাদ। চমৎকার বলছেন ডক্টর কামরুল। ঠিক বলছেন যে এবং তার হার্ড ওয়ার্কিং একটা বড় ব্যাপার, এবং প্রতিবারে তাকে মানে একেবারে ফাইনেস্ট ওয়েতে ক্যারিয়ারের মানে ফাইন জায়গাটা প্রতিনিয়ত তার আপডেট এবং ফোকাস্ট হওয়া, এই বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট, রাইট? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দুজন প্রখ্যাত ব্যক্তিত্বদের কাছ থেকে আমাদের পর্যটন শিল্পের উন্নয়নে তোর সমাজের ভূমিকা এবং ফিউচার প্ল্যান, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, অনেকগুলো বিষয় আলোচনা শুনলাম। আমরা এই দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউএস টিভির পক্ষ থেকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। আমরা এই দুজনকে আবারও ডাকবো, কারণ দুজনের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং আমাদের যারা তরুণ সমাজ আছে, যারা আমাদের কথাগুলো শুনছেন, আলোচনাগুলো এবং ফিডব্যাক দিচ্ছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আবার হয়তো দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।